সম্প্রতি পার্বত্য জেলা খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কিশোরীর ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে কয়েকদিন সেখানে ব্যাপক সহিংসতা দেখা গেছে। এখনও খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গত মঙ্গলবার রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের খবর পাওয়া যায়। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি ফসলি জমি থেকে তাকে উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চয়নশীল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাকে ৬ দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। এই ঘটনায় বুধবার থেকে যুগ্ম ছাত্র জনতা ধর্ষণের প্রতিবাদে আন্দোলন শুরু করে। বৃহস্পতিবার অবরোধের পাশাপাশি শুক্রবার নারী নিপীড়ন বিরোধী সমাবেশও করে আন্দোলনকারীরা। এরপর শনিবার সকাল সন্ধ্যা অবরোধ ডাকা হয় খাগড়াছড়িতে। এ সময় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবরোধকারীদের সঙ্গে স্থানীয় একটি পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খাগড়াছড়ি সদরে কয়েক দফা সংঘর্ষের পর রোববার গুইমারায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়, আহত হন আরও ১৩ জন সেনা সদস্য। শুধু সেনাবাহিনীর উপর হামলা করেই ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা, বাঙালিদের ওপরও চালিয়েছে হামলা। আমি মাটিরাঙ্গা থেকে যখন যাত্রী নামে দিয়ে মোটরসাইকেল নিয়ে আসতেছিলাম, তখন গুইমারা উপজেলায় রামছু বাজার যখন মুখে আসছি গুদামের সামনে, তখন পাহাড়ি সন্ত্রাসীরা দেখতেছি সেনাবাহিনী এমনকি বাঙালিদের সাথে গন্ডগোল চলতেছে, ডাইরেক্ট গুলি করতেছে। তখন আচমকা আমার হাতে এসে গুলি লাগে, তখন এখান থেকে আমাকে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার করে। এমনকি প্রথমেই হামলা, সহিংসতা, ভাঙচুর এবং বাঙালিদের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও অগ্নি সংযোগ করেছে পাহাড়ের ইউপিডিএফ সন্ত্রাসীরা। খুঁজে খুঁজে বাঙালিদের বাসাবাড়িতেও দিয়েছে আগুন। ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ৭ দিন ধরে তাণ্ডব লীলা চলেছে খাগড়াছড়িতে। এতে প্রাণও হারিয়েছেন ৩ জন, অথচ মেডিকেল রিপোর্ট বলছে ধর্ষণের কোনো আলামতই পাওয়া যায়নি। মেডিকেলের ওই রিপোর্টের কপি বাংলা এডিশনের হাতে এসেছে। এতে স্বাক্ষর করেছেন ডাক্তার জয়া চাকমা, ডাক্তার মীর মোশাররফ হোসেন ও ডাক্তার নাহিদ আক্তার। জেলা সদর হাসপাতালের এক তদন্ত কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট সূত্র। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, চিকিৎসকদের গঠিত ৩ সদস্যের কমিটি নির্ধারিত পরীক্ষার পর কোনো ধর্ষণের আলামত পাননি। তবে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের বক্তব্য দিতে রাজি না হলেও তিনি বলেন, এ বিষয়ে প্রতিবেদন তৈরি করে জেলা পুলিশ সুপারকে জমা দিয়েছেন। এ নিয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল মুঠোফোনে বাংলা এডিশনকে জানান, মেডিকেল রিপোর্টটি এরই মধ্যে মামলার তদন্ত কর্মকর্তার কাছে চলে গেছে। মেডিকেল রিপোর্ট আমরা তো টেকনিক্যাল পারসন, আসলে ডাক্তার বা মেডিকেল বোর্ড তারাই বলতে পারবে। আমরা গতকালকে পেয়েছি মেডিকেল রিপোর্ট, এটা মামলার যে আয়ও তার কাছে চলে গেছে। হ্যাঁ, এখন হলো যেহেতু বলে এক্সপার্ট লোক ছাড়া তার এটা নিয়ে আসলে কথা বলা যাবে না। তারা এক্সপার্ট ডাক্তার বা একই সাথে ১৪৪ ধারা শিথিলের পর বর্তমানে খাগড়াছড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। এখন বলতে সবশেষ করে কি অবস্থায় রয়েছে ওইদিকে? মোটামুটি স্বাভাবিক ভাই, অবরোধ করতে গেছে কালকে রাত্রে। হ্যাঁ, এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আশা করি হয়তো আজকের ভিতরে 140 হয়ে যাবে, যেন মানুষের জীবন যারা স্বাভাবিক হয়ে যায়, এটা আমরা দ্রুত বানানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। এর আগে বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি তার ওই পোস্টে লিখেছেন, খাগড়াছড়ির কথিত ধর্ষণের ঘটনাটি নিয়ে তিনি নিশ্চিত হয়েছেন। সেখানে মেডিকেল রিপোর্টে দেখা গেছে ওই শিক্ষার্থীকে কেউ ধর্ষণ করেনি। প্রথম আলো সহ যারা কদিন পাহাড়ে দাঙ্গা লাগিয়েছে তাদের আইনের আওতায় আনার দাবি জানান এই প্রবাসী সাংবাদিক। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে চলমান পরিস্থিতির জন্য সরাসরি ভারতকে দায়ী করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদ থোয়াই চিংমং।
উগ্র চাকমা ভারতীয় দালাল লেসপেন্সাররাই এই কাজগুলো করছে। তিনি বলেছেন, বাংলাদেশে থাকতে হলে উপজাতিদের বাংলাদেশি হয়েই থাকতে হবে, কারো উস্কানিতে পা দেয়া যাবে না। আপনারা যদি এই বাংলাদেশে থাকতে চান, হয় বাংলাদেশি হয়ে থাকবেন, না হয় বাংলাদেশে থাকতে পারবেন না। একই সাথে চাকমাদের ক্ষণে ক্ষণে রূপ পাল্টানোর সমালোচনাও করেছেন এই উপজাতি অ্যাক্টিভিস্ট। একবার উপজাতি হবেন, একবার আদিবাসী হবেন, সাপ নাকি সাপের মতো ক্ষণে ক্ষণে লেজ পাল্টাবেন। এ বিষয়ে বাংলা এডিশনের সাথে সরাসরি কথা বলেছেন কর্নেল হাসিনুর। কি কারণে কেন এই পাহাড়ের সংঘাত দীর্ঘায়িত হচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছেন এই সেনা কর্মকর্তা। আমি মারমা সম্বন্ধে কখনো খারাপ কথা বলি না। মারমা জাতি, রাখাইনটা ভিন্ন। রাখাইন হলো মগ, এই মগের কালার দুষ্ট চরিত্রের মগ। আপনি দেখবেন মগের রাজ্য, মগের মূল লোক, এই শব্দগুলি ওদের চরিত্রের জন্য, মগের চরিত্রের জন্য। এই মগের চরিত্রটাই হলো গিয়া মূলত আরাকান যারা বসবাস করে, যে মগ, এরা খুব মুসলিম বিদ্বেষী। এদিকে এ বিষয়ে অবসরপ্রাপ্ত মেজর জামাল হায়দার বাংলা এডিশনকে বলেছেন, দেশের অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনীকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই এবং এখানে আমাদের সেনা সদস্যদের অপরিসীম আত্মত্যাগ আছে। এই আত্মত্যাগের গল্পটা বাংলাদেশের সমতল ভূমির মানুষের খুবই কম জানা। এটা হতে পারে রাজনীতিবিদদের কার্যকরণ, হতে পারে সংবাদ মাধ্যমের উপস্থাপনের কারণে। কারণ হচ্ছে আমরা যেই সার্বভৌমত্বের চ্যালেঞ্জটা দেশময় পাই, যে ভারতবাদ তথা সাম্রাজ্যবাদের কিছু দোসর, কিছু মিডিয়া, তারা কিন্তু এমনভাবে পরিচালিত হয় যে এই জিনিসগুলোকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখে। মনে হয় এই পাহাড়ের যত জঙ্গিপনা, পাহাড়ে যত সন্ত্রাসী, এগুলো রোধ করার একছত্র দায়িত্ব সেনাবাহিনীর। এটা খুব অন্যায়, এটা পৃথিবীতে আর কোথাও হয় না। আর সেনাবাহিনী এমনভাবে সফল হয়ে এদেরকে নিয়ন্ত্রণ করে ফেলেছিল, এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এটা অপরিসীম। শুধু তাই না, আপনারা জেনে অবাক হবেন, বাংলাদেশের এই মডেলটা শ্রীলঙ্কা ফলো করেছিল। শ্রীলঙ্কার সেনাবাহিনী একেবারে তাদের এনসিও, তাদের ছোট ছোট অফিসারদেরকে পাঠিয়ে আমাদের এই জ্ঞানগুলো নিয়েছিল। নিরাপত্তা বিশ্লেষকদের মতে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা সম্প্রতি বেড়েছে। এসব গোষ্ঠী ভারতের ত্রিপুরা রাজ্যে প্রশিক্ষণ গ্রহণ করে দেশে ঢুকছে বলেও অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, ভারতীয় গোয়েন্দা সংস্থা, পুলিশ, সিআইডি সহ বিভিন্ন সংস্থার সাথে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ এর ব্যক্তিগত যোগাযোগও রয়েছে বলে জানা গেছে। ভারতের সাথে তাদের যোগাযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনীও। এ নিয়ে তাদের তৈরি করা একটি তালিকা নিজের ফেসবুক পোস্টে শেয়ার করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়েন সায়ের। সেখানে দেখা গেছে ইউপিডিএফ এর শীর্ষ নেতাকর্মীরা নিয়মিত ভারতের ত্রিপুরার আগরতলায় যাতায়াত সহ দেশটির বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, সিআইডি এবং বিএসএফ গোয়েন্দাদের সাথে যোগাযোগ করেছে। শুধু তাই নয়, ভারতের কাছ থেকে ইউপিডিএফ এর অস্ত্র কেনার আর্থিক বিবরণের তথ্যও পাওয়া গেছে। এজন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় 2021 সালের 26 এপ্রিল 20 লাখ টাকার লেনদেনও হয়েছে। অস্ত্র সংগ্রহে তারা আগরতলায় অবস্থানও করেছেন। এছাড়া সায়েরের আরেকটি পোস্টে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের অপচেষ্টার আরও তথ্য উঠে এসেছে। সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় 2 লক্ষ কোটি টাকা সমপরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে। এ সকল টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে, এমনকি ব্যাংকের যাচাই মেশিনেও এসব নোট জাল হিসেবে চিহ্নিত করা দুরূহ। নিরাপত্তা সুতা সহ হলোগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে। সায়ের আরও লিখেছেন, বিশেষ ব্যবস্থায় দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে এসব নোট প্রিন্ট করা হয়েছে বলে বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে। বাংলাদেশের অর্থনৈতিক খাত এক প্রকারের ধ্বংস করতে এবং বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমে অর্থায়নের জন্য এসব নকল নোট অত্যন্ত কম মূল্যে দেশের জাল নোট কারবারিদের কাছে বিশেষ ব্যবস্থায় পৌঁছে দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ বিষয়ে বিজিবি, বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা অবগত। নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়েই তারা এই অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা করছে। একই সাথে সাধারণ নাগরিকদের মধ্যেও এ বিষয়ে কার্যকরী সচেতনতা তৈরি গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন সায়ের।